পার্টির সভাপতি যুবক, আমাদের রাজ্যের সম্পাদক মন্ডলীর সদস্য, এই জেলার সম্পাদক মন্ডলীর সদস্য বর্তমান প্রতিদিন লড়াই আন্দোলনে আছে এই জেলার যুব ছাত্র আন্দোলনের বর্তমান নেতৃত্বরা, ছাত্র যুব আন্দোলনেরও প্রাক্তন নেতৃত্বরা আজকে আমাদের এই সভায় উপস্থিত আছেন। এছাড়া শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, মহিলা, এই সমস্ত অংশের লড়াই আন্দোলনে যারা যুক্ত থাকেন তারা উপস্থিত হয়েছেন। আপনাদের প্রত্যেকটি সম্মান, শ্রদ্ধা, লাভ জানান। 21, 22, 23 জুন 2025 ডিওয়াইএফআই রাজ্য সম্মেলন। কমরেড মানব মুখার্জি ও কমরেড তরুণ মজুমদার মঞ্চ, যেটা এই রবীন্দ্র সদন হবে, এবং কমরেড বিপ্লবী ভট্টাচার্য এবং মৃণাল সেন নগর। প্রভু বলতে গিয়ে বলেছে যে আমরা একটি সমাবেশ, যে সমাবেশ গোটা রাজ্যে আগামী দিনের লড়াইয়ের যে বার্তা ডিওয়াইএফ গঠনের সময় থেকে পরবর্তীকালে ডিওয়াইএফআই যা আমাদেরকে শিখিয়েছে। কমরেড প্রাক্তনী এখানে বলার সময় বলছিলেন যে ডিওয়াইএফ এর গঠন, উৎপত্তি, প্রতিষ্ঠা থেকে তার মতাদর্শগত লড়াইয়ে আছে, এখনো আছে। এই মতাদর্শগত লড়াইয়ের লক্ষ্য, উদ্দেশ্য একটাই, আমরা সব অংশের যুবদেরকে নিয়ে আমাদের সংগঠন, কিন্তু আমাদের সংগঠনের একটি নির্দিষ্ট রাজনৈতিক দর্শন আছে যা সমাজ বদল করা। সমাজ বদল করতে গেলে যে ব্যবস্থাকে বদল করতে চাইছি, সেই ব্যবস্থার সাথে যে ব্যবস্থাকে বদল করতে চাইছি, সেই ব্যবস্থা, যে ব্যবস্থাকে বদল করতে চাইছি আর যে ব্যবস্থাকে বদল করতে চাইছি তাকে সরাসরি মুখোমুখি রাস্তায় টেনে এনে নামানোর লড়াইয়ে ডিওয়াইএফআই প্রতিনিয়ত কাজ করে যাবার চেষ্টা করছে। সার্বিক সফলতা আছে কি নেই? 21, 22, 23 জুন রাজ্য সম্মেলনের মঞ্চে আলোচিত হবে। তার আগে আমাদের জেলা সম্মেলন, এলসি সম্মেলন, ইউনিট সম্মেলনও আলোচিত হবে, চলছে। আমাদের সম্মেলন এই জেলাতে করার পিছনে বিগত বেশ কিছু বছর ধরে যুবদের আন্দোলন, ছাত্র যুবদের আন্দোলন, বামপন্থীদের আন্দোলন, এই মাটিতে আমাদের যে শেকড় আছে সেই শেকড়কে শক্তপোক্ত করেছে। আমাদেরকে একথা বলতে কোথাও বাধা নেই যে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন লোকাল কমিটিতে, জেলা কমিটিতে, অঞ্চলে যে প্রতিদিনের নির্যাতনের, স্বৈরাচারের, দুর্নীতি, অন্যায় যে ঘটনা ঘটে চলেছে, তার বিরুদ্ধে যুবদেরকে, কম বয়সীদেরকে, ছাত্রদেরকে লড়াইয়ে উৎসাহ জোগানোর জন্য, আর শুধু লড়াইয়ে উৎসাহ জোগানো নয়, সেই লড়াইয়ের শেষ অবধি যাওয়ার জন্য কোথাও না কোথাও মুর্শিদাবাদ জেলা, আরো অনেকগুলো জেলার সাথে মুর্শিদাবাদ জেলা এটা একদমই সত্যি যে প্রথম ইটটা স্থাপন করেছে। বিগত বেশ কিছুটা সময় ধরে দল দেখিয়েছে, জেলা সংগঠনের নেতৃত্ব এই লড়াইকে এগিয়ে নিয়ে গেছে। এটা কখনো শুধুমাত্র যারা কমিটির সদস্য এটা তারা করেছে, এটা হয় না। একথা যদি আজকে আমরা এই মঞ্চ থেকে বলি, তাহলে সমাজ ব্যবস্থা বদলের রাজনৈতিক দর্শনের ভিত্তিতে যে লড়াই, সেই লড়াইয়ে সাধারণ মানুষ
মানুষের মননগত যে অংশগ্রহণ, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে সেখানে যুক্ত থাকার কথা, সেই লড়াইকে উৎসাহিত করার কথা, কেউ রাস্তায় দাঁড়িয়ে থেকে আর কেউ দূর থেকে, তাহলে সেই অংশের সহযোগিতার লড়াইকে অস্বীকার করা হয়। এবং বামপন্থী যুব আন্দোলনের যার একটি বিপ্লবী অভিমুখ আছে, যা সমাজ বদলের আদর্শ আছে, তারা কখনো এক কোণে এক ঘরে এবং একলা পথ চলার কথা বলতে পারে না। তাহলে মুর্শিদাবাদ জেলা কমিটি, এখানকার ডিওয়াইএফআই, এখানে কম বয়সীদের যারা বামপন্থী সংগঠনের কমিটি সদস্য, শুধু তারা নয়, এই জেলার প্রতিদিনের জীবন যাপনের ক্ষেত্রে যারা জানকবুল লড়াই করছে, তাদের একটি বড় অংশগ্রহণ এবং তাদের একটি সহযোগিতা আমাদেরকে এই বোধে উন্নীত করতে সহযোগিতা করেছে। আমরা সেই ভিতকে ব্যবহার করে আমরা আমাদের গোটা রাজ্য জুড়ে এই ভিতকে আরো বেশি শক্তিশালী করার জন্যই আমরা এই জেলাতে আমাদের রাজ্য সম্মেলনটা করতে চাইছি। কঠিন সম্মেলনটা করাটাও কঠিন, অনেকগুলো বাধা বিপত্তি আছে। যদি মনে করি বাধা, তাহলে হ্যাঁ বাধা। এই জেলার যা জনবিন্যাস এবং যে ধর্মাবলম্বী মানুষের বসবাসের ক্ষেত্রে সংখ্যা বেশি, তাদের একটি পালনীয় আচরণ, ধার্মিক, যেটা হলো রমজান মাস, এই সময়কালে আসবে, ঈদ থাকবে। তার আগে আগামী 10 তারিখ থেকে মাধ্যমিক শুরু হয়ে যাবে, মার্চ মাস পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যে পরীক্ষাগুলোর জন্য আমাদেরকে অতি সতর্কতার সাথে থেকে আমাদের ঘর গোছানো এবং সংগঠনকে আরো বেশি শক্তিশালী করে, আমাদের প্রাক্তনী বলছিলেন যে লড়াইটা মতাদর্শগত আজও চলছে, তাহলে সেই কাজটা আমাদেরকে করতে হবে। তারপরে পড়বে তীব্র গরম। তারপরে এই জেলাটা যুব বলেছে যে আমাদের গোটা রাজ্যের মধ্যে এই জেলাতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি, তারা বাইরের রাজ্যে কাজ করেন। রমজানের মাসের পর ঈদ, তারা ফেরার জন্য ব্যবস্থা করবেন, আবার ঈদ পার হয়ে পেটের টানে আবার তারা সাথে সাথে নিজেদের কাজে ফিরে যাওয়ার জন্যও তাদেরকে যুক্ত থাকতে হবে। তাহলে এই যে সীমাবদ্ধতাগুলো আছে, আমরা এগুলোকে আইডেন্টিফাই, চিহ্নিতকরণ আমরা করেছি এবং এই সীমাবদ্ধতাগুলোই আমাদের আগামী দিনের লড়াই। সেটা পরিযায়ী শ্রমিক হোক, পেটের টানে বাইরের রাজ্যে পড়ে থাকা হোক, মাইক সর্বস্ব প্রচারের বাইরে মানুষের কাছে নিজেদের ঝান্ডা, নিজেদের কথা, নিজেদের আদর্শ বোধকে নিয়ে যাওয়ার জন্য প্রিমিটিভ সোশ্যাল মিডিয়া নিজেদের পায়ের উপরে নির্ভর করে একজন সাধারণ মানুষের কাছে, কর্মীর কাছে, যুব বয়সী মানুষের কাছে পায়ে হেঁটে ফিজিক্যালি অ্যাপিয়ারেন্সটা আমাদেরকে করতে হবে। এগুলো আমাদের কাছে প্রতিনিয়ত হতাশার উপাদান বিলি করেছে। আরজি করের পর এই হতাশার উপাদানে কেউ তো ভেবেছিল যে গোটা পশ্চিমবঙ্গকে ডুবিয়ে দেবে। গত বছর অক্টোবর পুজোর সময় থেকে এটা বলা শুরু হয়েছিল, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। সঞ্জয় রায়ের যতদিন বেঁচে থাকবে ততদিন জেলবাস করবে, সেই রায় যেদিনকে এলো আর তারপরে যেদিনকে রাজ্য সরকার ছুটে গেল যে না ওটাকে ফাঁসি দিয়ে দিতে হবে, সেদিন থেকে সাধারণ মানুষ যারা রাত জেগেছিল, যারা দিন জেগেছিল, যারা রাস্তায় গিয়েছিল, যারা প্রতিবাদ করার জন্য কাজ খুঁড়িয়েছে, যারা প্রতিবাদ করার জন্য ঘরের তালিকা থেকে নাম বাদ করেছে, যারা প্রতিবাদ করার জন্য ট্রেড কালচারের শিকার হয়েছে, যারা প্রতিবাদে নামার জন্য মার খেয়েছে, কেস খেয়েছে, জেলে গেছে, তাদের মনের মধ্যে শুরু হয়েছিল যে গণতান্ত্রিক পরিবেশ নেই, এখানে আন্দোলন করলেই দাবি ছিনিয়ে আনা যায় না। এই যে হতাশার যারা উপরে আছেন, আমরা অনুরোধ করবো নিচে চলে আসুন।
রায় ন্যায় ছিনিয়ে আনা যায় না, কিন্তু তার মধ্যেও আমাদের ডিওয়াইএফআই, তার গঠনতন্ত্র, তার সংবিধান এবং আমাদের প্রাক্তনী রায়, যে প্রাক্তনীদের মধ্যে অন্যতম প্রতিষ্ঠাতা সম্পাদক কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, ডিওয়াইএফআই প্রতিষ্ঠাতা সম্পাদক, সংকীর্ণতাবাদ সংশোধনবাদের বিরোধিতা করে সবার জন্য কাজ শিক্ষার দাবিতে একটি বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে লড়াইটা একজন কর্মী হিসাবে করেছিলেন এবং প্রশাসনিক পদে এই পশ্চিমবঙ্গে যখন গণতন্ত্রের প্রতিষ্ঠা করে বামপন্থীদের হাতে যখন এই রাজ্যের শাসন ব্যবস্থা পরিচালনা করার দায়িত্ব সাধারণ মানুষ দিয়েছিলেন, তখন একজন কাজ ও শিক্ষার দাবিতে লড়াই করা কর্মী তিনি যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন এই গোটা রাজ্যটাকে ছোট আর মাঝারি শিল্পকে একদম 1 নম্বরের দিকে নিয়ে গেছিলেন। বলেছিলেন কাজ পেতে গেলে কৃষির ভিতের উপরে শিল্প গঠন করতে হবে। আমরা তাকেও এই সময়কালে হারিয়েছি। তাহলে একদিকে হতাশার উপাদান বিলীন হয়েছে, আর একদিকে আজকে পরিস্থিতি ভবিষ্যতে একটি অন্য রাস্তা দুয়ার খুলে দেওয়ার জন্য যে রাস্তা তৈরি করে দেয়, যে ভিত তৈরি করে দেয়, যে মাটি তৈরি করে দেয়, সেটাও এই রাজ্যপাল করে দিয়েছে। 14 তারিখ রাতে মানুষ রাত জেগেছিল এই ভাবনা থেকে, সত্য লোপাট করে দেয়। এবার অন্তত পক্ষে একে একটা বার জানানটা দেওয়া দরকার যে আমরা সবাই এর বিচার চাইছি। তাই রাস্তাতে রাত জেগেছিল 14 তারিখ গোটা পশ্চিমবঙ্গের মানুষ। যদি বিশ্বাস থাকতো সরকারের উপরে যে অন্যায় হয়েছে, বিচার পাওয়া যাবে, তাহলে কেউ 9 তারিখ ঘটনা ঘটার পর 14 তারিখের রাত জাগতো না। সরকারের উপরে আস্থাহীনতা তৈরি হয়েছিল বলে সরকারের উপরে আস্থাহীনতা রাস্তায় দাঁড়িয়ে গোটা রাজ্যের মানুষ প্রমাণ করে দিয়েছিল। আর গোটা রাজ্যের মানুষের মধ্যে সর্বোপরি সংখ্যাধিক্য যে মানুষ এই জিনিসটাকে প্রমাণ করেছিল, সেটা ছিল আমার রাজ্যের মা বোনেরা। তাহলে সরকারের প্রতি আস্থাহীনতা আছে, অবিশ্বাস আছে, ভরসা নেই। এবং যখন গোটা রাজ্য জুড়ে বলছে কিছু হলো না, তখন এই বিশ্বাস আরো শক্ত ভিত্তিতে মজবুত হয়ে গেল যে সরকার বিচার করবে না, করলে শুধুমাত্র একজনের ফাঁসির জন্য দৌড়ে যেত না। এটাকে যদি হতাশা হিসাবে দেখি, তাহলে বামপন্থী বিপ্লবী অভিমুখ সম্পন্ন যার রাজনৈতিক দর্শন সমাজ বদলানোর আমাদেরকে উৎসাহিত হতে হবে। মানুষের, সরকারের, তার আদর্শের প্রতি, তার কাজকর্মের প্রতি, তার প্রশাসনিক পরিচালনার প্রতি যে অবিশ্বাসটা তৈরি হয়েছিল, সেই অবিশ্বাসটা শক্ত ভিত্তিতে আজকে প্রতিষ্ঠিত হল। আর কালকের বাজেট এটা পরিষ্কার করে দিল যে যে লড়াইটা তীব্র হচ্ছে, কাজ পাওয়ার লড়াই, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার লড়াই, শিক্ষার অধিকারকে গরিবের শিক্ষার অধিকারে নিয়ে যাওয়ার যে লড়াই, সমাজ ব্যবস্থা বদলের যে লড়াই, সেই লড়াইটা রাস্তাতে মুখোমুখি এসে দাঁড়াচ্ছে। কালকের গোটা বাজেট प्रमाण कर दियो जिस देश की सरकार जो हेकड़ी दिखाता था कि इंडिया को विश्व गुरु बनाने का जो दायित्व ये लोग लिए थे, उस जिम्मेदारी से ये लोग 100% फेल कर गए हैं। इसीलिए कल के बाजेटे এরা স্বীকার করুক আর না করুক, এরা পরিষ্কারই বাজেটে বুঝিয়ে দিল যে ভারতবর্ষের অর্থনীতি নিচের দিকে নেমে গেছে। নইলে গতকালের বাজেটে এরা রুরালের জন্য আলাদা কোন একটা বায়োপিও স্কিম কিসের জন্য নিল? তার মানে এটা স্পষ্টত স্বীকার করে নিল এদেশের সরকার। নির্মলা সীতারামন 1 ঘন্টা 17 মিনিটের বক্তৃতায় লাল কাপড়ে ট্যাব না ল্যাপটপকে বন্ধ করে নিয়ে এসে যে ভারতবর্ষের অর্থনীতি ডুবতে শুরু করেছে, গোটা বাজেটে কর্মসংস্থানের কোনো কথা ছিল না।
রেগার কাজের একটা টাকা বাড়তি বিনিয়োগ এবছরের বাজেটে এলো না। দুই, আমরা বামপন্থীরা 21-এর নির্বাচনের আগে থেকে বলেছিলাম 100 দিনের কাজকে 200 দিন করতে হবে আর 100 দিনের কাজের টাকার বেতন বাড়াতে হবে। তাহলে যদি বাজেটে টাকা বরাদ্দ হলো না, তাহলে রেগার কাজের একদিনের রোজও বাড়লো না, আর 200 দিন তো দূরের কথা, একটা দিনের জন্য 100 দিনের কাজ 101 দিন অন্তত পক্ষে সামনের আর 1 বছর হবে না, তার কোনো রাস্তা নেই। দুই, রুরাল ডেভেলপমেন্টের জন্য যদি এদেরকে বায়োবিও স্কিম, যে স্কিম চোখে দেখা যাচ্ছে না, সেটা করে নেওয়া মানে ঘুরপথে স্বীকার করে নেওয়া গ্রামে কৃষি অর্থনৈতিক সংকটে রয়েছে। চার, ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে উৎপাদন সেক্টরে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে সরকারের বিনিয়োগ আর নেই। তাহলে গাঁ থেকে যে সমস্ত বেকার যুবক যুবতীরা বেরিয়ে শহরে কাজে আসতো, সেই কাজও তারা পাবে না। এমএসএমইতে যেটা বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষের সব রাজ্যগুলোর মধ্যে আমাদের রাজ্যকে 1, 2, 3 নিয়ে চলে গেছিলেন, বামপন্থী সরকারের, লাল ঝান্ডা সরকারের নেতৃত্বে সেই এমএসএমইতে ভারতবর্ষের সরকার কালকের বাজেটে ঠিক করেছে যে যা আপার লিমিট ছিল, যাকে যত টাকা ইনভেস্টমেন্ট হলে, যা টার্নওভার হলে, যা টাকার বিনিয়োগ হলে আর যা মুনাফা হলে একে মাঝারি এবং ক্ষুদ্র শিল্প বলা যেত, সেই আপার লিমিটটাকে, উপরের সীমাটাকে বাড়িয়ে দিল। তার মানে কারো বাড়িতে যদি মুর্শিদাবাদে 6টা ট্রাক্টর, কয়েকশো বিঘা জমি, আর ব্যাংকে যদি কয়েক কোটি টাকা ব্যাংক ব্যালেন্স, আর ঘরে যদি একটু মা বউয়ের সোনা থাকতো, সে যদি একটা এখানে ফুড প্রসেসিং কারখানা দিয়ে, আর যেখানে গোটা ভারতবর্ষের 75% কর্মসংস্থানের এমএসএমইতে নতুন করে হচ্ছে, তাহলে তারা আর নতুন করে ছোট মাঝারি শিল্পতে নিজেরা মালিক হয়ে কাজ করতে পারবে না। তাহলে কে কারখানা দেবে? তাহলে কারখানাটা একচেটিয়া অধিকার হয়ে যাবে এবারে আম্বানি আদানিদের, তাদের সাথে যারা যুক্ত থাকবে তারা। তাহলে তো পশ্চিমবঙ্গে যারা ওষুধ কোম্পানি খুললো তারাই তো হয়ে গেল একচেটিয়া। লাইসেন্স পাবে সরকারের কাছে ঘুষ দিয়ে, ফুড প্রসেসিং কারখানা থেকে যে কোনো কারখানা বানাবে, সেখানে তার কোনো কোয়ালিটি চেক হবে না, তার ইলেকট্রনিক বন্ড দেবে। তাহলে ঘুর পথে যে রাস্তা, সেই রাস্তা তৈরি করলো, কিন্তু কর্মসংস্থানের কোনো দিশা সেখানে নেই। গতকাল ভারতবর্ষের সরকার যা বাজেট পেশ করলো, সেই বাজেটে বলল कारखाना तो बनाबो ना, लेकिन सरकारी संपत्ति जो बनाएंगे তার 50% বিনিয়োগ করতে পারবে প্রাইভেট। তাহলে সরকার নিজে তো যদি কোনো রাস্তা বানায়, যদি কোনো হাইওয়ে বানায়, যদি কোনো ভুলে 2 কিলোমিটার রেলপথ বানিয়ে দেয়, তাহলে পুরো টাকা সে নিজে ইনভেস্ট করবে না, সেখানে প্রাইভেটকে বলবে তুমি বিনিয়োগ করো। আর আমরা এটা সবাই জানি, যে ক্ষেত্রে প্রাইভেটের বিনিয়োগ বাড়ে সেখানে সরকার নিজের হাত আস্তে আস্তে সরিয়ে নেয়। এলআইসি কে 100% বিদেশি বিনিয়োগের জন্য খুলে দিল, আর আমাদের গলার ফাঁস হয়ে রয়েছে প্রতিদিন আমাদের ইলেকট্রিক বিল, যেখানে 51% আছে সরকারের, 49% আছে প্রাইভেটের। এবার তো সরকার যা রাস্তায়ত্ত জিনিস তৈরি করবে সেখানে 50% প্রাইভেট করবে, তো আর কষাকষির জায়গা থাকবে? তাহলে কালকে একটি যদি কেন্দ্রের সরকারের যদি কোনো একটা ইউনিভার্সিটি তৈরি হয়, সেখানেও আম্বানি আদানিরা সেখানে 50% কষাকষির জায়গায় থাকবে, যে সিলেবাস কি হবে, সিট অ্যারেঞ্জমেন্ট কি হবে, ফ্যাকাল্টি সিস্টেম কি হবে, যদি কারখানা হয় তাহলে কি হবে, তাদের অ্যাটেন্ডেন্স কি হবে, তাদের বেতন কি হবে, তাদের গ্র্যাচুইটি কি হবে, তাদের কাজের পরিধি কি হবে, তাদের কাজের কালচার। এদেশ এগোচ্ছে, এদেশ এগোচ্ছে।
এই লড়াইটা শুধু বলার জন্য লড়াই নয়। আচ্ছা, বিজেপি কি পারতো কালকে এই বাজেট পেশ না করে অন্য কোনো বাজেট পেশ করতে পারতো না? কেন? क्योंकि इसका आइडियोलॉजी यही है कि देश को प्राइवेट के हाथों में बेच दो, देश को कॉर्पोरेट के हाथों में बेच दो। तो যার আইডিयोलॉजी আছে দেশকে বেচে দেওয়ার, সে কখনো এই বাজেটের বিরুদ্ধে অন্য বাজেট পেশ করতে পারে না। এখানেই আমাদের লড়াইটা। তৃণমূল কি বিজেপির এক গাদা এমপি আর ওর কয়েকটা এমপি বলে ও ভেতরে চিৎকার চেঁচামেচি করতে পারছে না তার জন্য না, এদের আইডিওলজিটাই তাই। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে স্যালাইন বানাতে দিল, আমরা ডেপুটেশন দিতে গেলাম, সেন্ট্রাল ড্রাগ যে কন্ট্রোলার অফিসার আছেন তিনি বলছেন যে এখন আমরা ইন্সপেকশন করতে গিয়ে দেখলাম যে এখন ওই পশ্চিমবঙ্গ এই ফার্মা ইন্টেক্স বলে আরেকটা কোম্পানি সেও যাও স্যালাইন বানাচ্ছে। বলো তাহলে ভালো করে খুঁজুন আর কে কে বানাচ্ছে। বলো কি করে খুঁজবো? 6টা রিজিয়ন, 4টা ইন্সপেক্টর, 77% শূন্য পদ। দেশ থেকে শুরু করে রাজ্যে, সেন্ট্রাল ভিস্টা থেকে শুরু করে নবান্ন হয়ে আমাদের পঞ্চায়েতের অফিস পর্যন্ত সরকারি জায়গা, বেসরকারি জায়গাতে লুটে খাচ্ছে আমাদের কত কি, আমাদের মেধাকে। এমনি এমনি না, লড়াইটা আদর্শ। ওরা ওদের আদর্শে চলছে, আমরা আমাদের আদর্শে চলছি। আমাদের লড়াইটা কঠিন, খুব কঠিন। সহজ রঙিন জিনিস প্রতিদিন আমাদের কাছে ফেলে দেওয়া হচ্ছে। চলছিল মুর্শিদাবাদের লোকসভার ভোট, মোহাম্মদ সেলিম ক্যান্ডিডেট হয়ে গেল 10 দিন আগে দাঙ্গা। পুলিশ চাইলে দাঙ্গা হতে পারতো? পারতো না। বেলডাঙ্গাতে দাঙ্গা হয়ে গেল, যা হলো তার থেকে 200 গুণ বেশি প্রচার করা হলো। পুলিশ চাইলে দাঙ্গা হতে পারে? পারে না। আজকে সরস্বতী পুজো, কালকে সরস্বতী পুজো, এই পশ্চিমবঙ্গে কোন স্কুলে হিন্দু পড়ে না মুসলিম পড়ে না একসাথে? কোনদিন শুনেছেন স্কুলে সরস্বতী পুজোর বিরুদ্ধে? এটা তো কেউ কোনো ধার্মিক হিসাবে তো অতটা ভাবতোই না। আমরা এটাকে আমাদের একটি সাংস্কৃতিক এবং সামাজিক আচরণ হিসাবে মনে করতাম। আজকে সেই সরস্বতী পুজোকে কেন্দ্র করে আজকে ধার্মিক বিষয়টাকে সামনে নিয়ে এসে বিজেপি, তৃণমূল টুইট করছে, কথা বলছে, হাইকোর্ট পর্যন্ত কেস করাচ্ছে। অথচ স্কুলে মিড ডে মিলের খাবারের মান বেশি নেই, যারা মিড ডে মিল রান্না করছে তাদের বেতন নেই, মিড ডে মিলের বিষয়ে বরাদ্দ নেই, স্কুলগুলো লিস্ট তৈরি হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে। যে স্কুলে গাদা ছাত্রছাত্রী সেখানে মাস্টার নেই, আর যেখানে মাস্টার আছে সেখানে ছাত্র নেই। এজেন্ডাতে নেই, এজেন্ডাতে ওই আমাদের কাছে লড়াইটা কঠিন। এই অবস্থা থেকে বেরোনোর জন্য যে ইকোনমিক্যাল যে প্রেসক্রিপশন গুলো, অর্থনৈতিক যে প্রেসক্রিপশনটা দরকার, সেই প্রেসক্রিপশনটা নিয়ে বামপন্থীরা রাস্তায় আছে। আর ওরা আমাদেরকে এই অর্থনৈতিক প্রেসক্রিপশনের বাইরে এই ধর্মীয় সাম্প্রদায়িক মৌলবাদী এই প্রেসক্রিপশন গুলো নিয়ে হাজির হচ্ছে। পেট বাঁচানোর দায়ে, পেটের ভাত জোগানোর দায়ে মানুষের কাছে এতটা ভারী বিষয় 2 মিনিটে, 4 মিনিটে, 5 মিনিটে একটা বক্তৃতাতে বোঝার সময় নেই। কারণ মিডিয়াতে এই কথা প্রচার হয় না। কাল থেকে একটা জিনিসই প্রচার হচ্ছে, মধ্যবিত্তদের ছাড়, মধ্যবিত্তদের ছাড়, 30টা ওষুধের দাম কমিয়ে দিল, ক্যান্সার ছাড়া কোনো ওষুধের দাম কমে নেই মানুষের কাছে কথা। তাই এই আদর্শগত লড়াইটাকে রাস্তাতে টেনে এনে নামানোর জন্য ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির 4000 ইউনিটে জান কবুল লড়াই করছে, 670টা লোকাল কমিটিতে জান কবুল লড়াই করছে, আমাদের 22টা জেলা কমিটিতে জান কবুল লড়াই করছে। আমরা জানি আমাদের সীমাবদ্ধতা আছে, কিন্তু 2021 সাল থেকে যেদিনকে 19তম রাজ্য সম্মেলনের পরে আমাদেরকে এই কমিটি গঠন করে দিয়েছিলেন, যে কমিটি বলেছিল যে তোমরা 3 বছর গোটা পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে কাজ ও শিক্ষার দাবিতে সমাজ ব্যবস্থা বদল ঘটানোর জন্য এই লড়াইটা করো। আমরা চেষ্টা করেছি, আমাদের অসংখ্য কর্মীরা জান কবুল করে কেস খেয়ে জেলে গিয়ে শহীদ হয়ে কাজ হারিয়ে এই কাজের চেষ্টা করেছেন, এবং 3 বছরে আমরা আমাদের 2,30,000 মেম্বারশিপ বাড়াতে পেরেছি। জোর করে না, স্বেচ্ছায় তারা এসে আমাদের মেম্বার হয়েছে। আর
গাড়ি আটকাতে পেরেছি, তাহলে 25,910 কিলোমিটার হাঁটতেও পেরেছি। ব্রিগেডেও ডিওয়াইএফআই এর লড়াইয়ে মানুষ ভরসা জাগিয়ে ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডও ভরেছে। আদিল সব সভাতে কারো পৈতৃক সম্পত্তি ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়ার সামনেটা ছিল না, সেখানেও ডিওয়াইএফআই গোটা রাজ্যের মানুষকে সাথে নিয়ে সেই ভরসাকে উজ্জীবিত করতে পেরেছে। আমরা চাই জুন মাসের 21, 22, 23-এ আমাদের 20তম রাজ্য সম্মেলন, যাতে আমাদের এই 4,000 ইউনিটকে, যাতে আমাদের এই 670খানা লোকাল কমিটিকে, যাতে আমাদের এই 88,000 বুথে মানুষের ভরসার জায়গায় যাতে বাম রাজনীতি যেতে পারে, সেই রাজনীতিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মুর্শিদাবাদের কাছে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির কাছে এবং আপনাদের কাছে নিজেদের প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে আরো একবার অভিনন্দন, ধন্যবাদ। লাস্টে লাগে আমি আমার কথা শেষ করছি।